আর তাছাড়া এই বাড়িটা কোনো অতিথিশালা নয় যে তোমার যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকবে। মৈনাককে চলে যেতে বলছিস কেন? ছোট ঠাম্মিও জবে থেকে এসেছে আমার পার্সোনাল ব্যাপারে বড্ড ইন্টারফেয়ার করছে। আর তাছাড়া তোমরা বোধহয় এটা ভুলে যাচ্ছ যে ও এই বাড়িতে আছে আমার পেশেন্ট হিসেবে, আর আমি একজন ডক্টর হিসেবে বলছি যে ওর ট্রিটমেন্ট কমপ্লিট। এখানে থাকার ওর আর কোনো প্রয়োজন নেই। আজ এই আনন্দের দিনে কি করছে ডাক্তারবাবু? তুই এইভাবে চলে যেতে বলছিস সানছালেটাকে? ও কোথায় যাবে? আরে এইসব কথা আমায় জিজ্ঞেস করছো কেন? এগুলো তো আর আমার লুক আউট নয়। ডাক্তারবাবু বুঝতেও পারছে না এভাবে নিজের কাছে সবার কাছে কতটা ছোট হয়ে যাচ্ছে। যে মানুষটাকে নিয়ে আমার এত গর্ব, সে যখন সবার চোখে ছোট হয়ে যায় তাতে আমার কতটা অপমান হয়। তোমাকে কি করে বোঝাই বলো তো? আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে। আপনি শুধু আমাকে স্পর্শ করেছেন, সেটা দেখি কত লোক ছুটে এলো। আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে এরা আপনাকে ফালা ফালা করে দেবে। বস্তি আর ওই বস্তিবাসী আমার জীবনের সব থেকে বড় কাঁটা, আর সেটাই গৌরীর সব থেকে বড় জোর, গৌরীর শক্তি। যে করে হোক ওই বস্তি আমাকে ছাড়খাড় করতে হবে, কিন্তু ছোটখাটো কিছু করলে তো সেটা হবে না। বস্তি এবং বস্তিবাসীদের শেষ করার জন্য বড় সড়ো কিছু ভাবতে হবে। জেঠুমনির কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসা গয়নাগুলো এবার কাজে লাগবে। এই তো ডাক্তারবাবু তো ঠিকই বলেছেন, আমারই তো এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। আর কতদিনই বা এই বাড়িতে পড়ে থাকবো? আসলে সকলের ভালোবাসা স্নেহ পেতে পেতে আমি ভুলেই গেছিলাম আমার নিজের পরিচয়টা। আসলে সবাই এতটা নিজে আপন করে নিয়েছে, এতটা কাছে টেনে নিয়েছে যে আমি সত্যি ভুলে গেছি আমার পরিচয়হীন ছেলেকে কদিনের জন্য হলেও পরিবার কি হয় সেটা বুঝিয়েছে। আমার কপালে হয়তো এইটুকুনি লেখা ছিল, এর থেকে বেশি আমি কিছু ডিজার্ভ করি না। তোমাদের সকলকে পেয়ে আমি আমার দুর্ভাগ্যকে ভুলতে বসেছিলাম। এখন আমি আমার সেই চেনা পথের জীবনই ফিরে যাব। এবার আমাকে বিদায় দিন। আমার এমনই কপাল যে বাড়ির ছেলে হওয়ার সত্ত্বেও সবার সামনে মাথা তুলে সেটা বলতে পারছি না যে আমি তাদেরই একজন। আমাকে তাড়িয়ে দিও না এভাবে, কিন্তু আমি যে ভাগ্যের হাতে হেরে বসে আছি। মা বলিতে প্রাণ করে আনছান, চোখে আসে জল ভরে। নারীর বন্ধন যে ছিন্ন হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে সব সম্পর্ক। সবাই ভালো থাকবে। মাগো, এবার আমার লড়াই শুরু হবে মা, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। তুমি যেমন নির্দেশ দিয়েছো আমি সেই পথেই চলবো মা। এই সময় ডাক্তারবাবুর ফোন। হ্যালো গৌরী, তুমি কিন্তু এখন ভুলেও বস্তির দিকে আসার চেষ্টা করবে না। কেন ডাক্তারবাবু, কি হয়েছে? শোনো, এখানে একটা মারাত্মক সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে।
আমি বুঝতে পারছি না করি যে কতজনকে আমরা বাঁচাতে পারবো। কিন্তু ওরা কষ্টে আছে জেনেও আমি কি করে বাড়িতে থাকবো ডাক্তারবাবু? এই রোগের সংস্পর্শে যত কম লোক আসবে তত তাড়াতাড়ি আমরা রোগটাকে কন্ট্রোল করতে পারবো গৌরী। আমি তোকে বারবার বারণ করছি গৌরী, প্লিজ এখন এদিকে আসবে না তুমি। কিন্তু ডাক্তারবাবু শোনো, মা এটা কি হলো? আমি যে মানুষগুলোর জন্য ঘর বাড়ি বানাতে চাইলাম আজ তারা প্রাণে মারা যাচ্ছে। মা আমি তো ওদের কথা দিয়েছিলাম যে সবসময় ওদের পাশে থাকবো, ওদের সাহায্য করবো, কিন্তু ওদের এই সময় যে আমি যেতে পারছি না। মা মা তুমি বলে দাও আমি কি করব, আমি কোন দিকে যাবো আমি বুঝতে পারছি না। মা তুমি বলে দাও, মা তুমি বলে দাও আমি কোন দিকে যাবো। মা বলো। বাবা তুমি চুপ করে থেকো না মা, ওদের সুস্থ করে দাও। মা তুমি সুস্থ করে দাও মানুষগুলোকে, ওদের উপর মুখ তুলে চাও। মা তুমি এরকম করো না মা, মা দয়া করো। মা মানুষগুলোকে সুস্থ করে দাও, মা সুস্থ করে দাও, মুখ তুলে চাও। মা তাহলে ঠিক চালটা চেলেছি বলো। দেখো বস্তি যদি শেষ হয়ে যায় তাহলে তোমাদের তো বিরাট লাভ, ফাঁকা বস্তি দখল করতে সুবিধে, কেউ নেই যে বাধা দিতে পারবে, কিছু বলতে পারবে। তাহলে ভেবে দেখো, আগুন জ্বালিয়ে যে কাজ করতে পারলে না, বিষাক্ত জল খাইয়ে সে কাজ অনায়াসেই করতে পারবে। তা শুধু আমাদের লাভ, আপনার কোনো সুবিধা হবে না? সুবিধে হবে বই কি, আরে গৌরীর আসল জোরই তো হচ্ছে ওই বস্তিবাসীরা। গৌরী ওদের একটুখানি উস্কে দিলে ওরা যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে। আর শুধু তাই নয়, গৌরীর ভোটের যাবতীয় কাজ, খাটা খাটনি সবকিছু তো ওরাই করছে। ওরা আর করবে না, যেই দেখবে গৌরী আর ওদের বাঁচাতে পারছে না, ব্যাস গৌরীকে নিয়ে এত জয় জয়কার, গৌরী গৌরী করা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া ভোট, ওই বস্তিতে কতগুলো ভোট সব তো আপনার বিপক্ষে পড়তো, সেই ভয়টা আর রইল না। সত্যি বাবা, আমার পথের সব থেকে বড় কাঁটা সরে গেছে, আর সামনে কোনো বিপদও নেই। এই আনন্দে তুমি একটু মিষ্টি মুখ করে যাও। হ্যাঁ হ্যালো, দেওঘরে কি ঘটেছিল আমি জানি। সব জেনে শুনে আমি কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে ওদের কাছে। ওরা বড় অসহায়, এই দুঃসময় ওদের পাশে দাঁড়াতেই হবে আমাকে। গৌরী গৌরী তুমি কি করছো বলো তো? খবর দেখেও কি বুঝতে পারছো না যে ওখানকার কি অবস্থা? হ্যাঁ, কতটা সংক্রামক এই রোগটা। ওখানে ওখানে কেউ যায় বলো তো? হ্যাঁ গৌরী, ওখানে গিয়ে তুমি যদি কোনোভাবে আক্রান্ত হও তাহলে তো রোগটা আরো ছড়াবে, ভালোর থেকে মন্দ বেশি হবে। তুমি যেও না, আর তাছাড়া তুমি ওখানে গিয়ে কিচ্ছু করতে পারবে না। ইনফ্যাক্ট ওরা তো রোগের ধারে কাছে তোমাকে ঘেঁষতে দেবে না। আমার কথা শোনো, তুমি বাড়িতেই থাকো, ওখানে ডাক্তাররা যা করো সেটা তো করছে। ঈশ্বর আরাধনার সব থেকে বড় যোগ হলো কর্মযোগ। কর্ম ছাড়া তোমার কাছে আর কোনো পথ নেই। ও ছোট কাকিমণি, আমি একটা বার যাই, আমি বলছি আমি সাবধানে থাকবো, আমার মনে শান্তি হবে না গো। গৌরী গৌরী, ছেলে মানুষই করিস না, একবার বোঝার চেষ্টা কর। তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা বোঝ। দেখ বাড়িতে বাচ্চারা রয়েছে, আর তোর সবসময় নেওয়াটা হয়ে থাকে ওরা, ওদের যদি কিছু হয়ে যায়। সত্যি দোকানে গেলে যে কি হবে কিছু তো বলা যাচ্ছে না, প্রচন্ড সংক্রামক রোগটা, প্লিজ একটু বোঝো। কিন্তু ডাক্তারবাবু যেখানে আছে সেখানে আমি গেলে। আরে বাবা, রোগীদের ভালো করাটা তো ডাক্তারের কাজ, সামনে তো সেটাই কাজ, ও সেটাই করতে গেছে ওখানে। দেখ যতই বিপদ থাকুক না কেন, রোগীকে ভালো করা যেমন স্বামীর কর্তব্য, তেমনি সংসার আগলে রাখাটা তোর কর্তব্য। তাই সংসারের কথা ভেবে বুকে পাথর চাপা দিয়ে ওখানে যাবি না, এই কঠিন সিদ্ধান্তটা তোকে নিতেই হবে। তাই তো, কি করব এখন? একদিকে আমার পরিবার আর আরেকদিকে ওই অসহায় মানুষগুলো। কোন দিকে যাব আমি মা, কোন দিকে? তুমি পথ বলে দাও গো। এখন এই পেশেন্টটাকে ছেড়ে উঠতেও পারছি না, অথচ যে করে হোক ইঞ্জেকশনটা পুশ করতেই হবে। এরকম পেশেন্টের চাপ, অথচ একটা হেল্পিং হ্যান্ড পাচ্ছি না। আর
কিছু করতে হবে বলুন আমাকে। তুমি কি ওষুধের ফাইলটা নিয়ে এসো। কি হলো, এখন একটু বেটার লাগছে? গৌরী, রোগটা খুব সংক্রামক। আর তুমি ওখানে গিয়ে কি করতে? আমরা তো ট্রিটমেন্ট করছিলাম। ওদেরকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ট্রিটমেন্ট চলছে। আশা করছি এখন সিচুয়েশন একটু কন্ট্রোলে আছে। ও ডাক্তারবাবু, সবাই ঠিক হয়ে যাবে তো গো? কি করে বলবো বলো তো গৌরী, আসলে এই ভাইরাসটা খুব ডেঞ্জারাস, আর এর সংক্রমণ ক্ষমতাও খুব বেশি। একবার ব্লাড সার্কুলেশনে এফেক্ট করে গেলে তারপর আর কিছু করার থাকছে না। লোকজনের গায়ে র্যাশ হচ্ছে, কাশি হচ্ছে, রক্ত পড়ছে মুখ দিয়ে, লোকজন ঝিমিয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। প্রচুর লোক আজকে মারা গেল গৌরী, কিচ্ছু করতে পারলাম না আমরা। কি বলছো ডাক্তারবাবু, কি করে হলো? বুঝতে পারছি না গৌরী, আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে যাতে সবাইকে সুস্থ করা যায়। ডাক্তারবাবু বলো না, আমি এই বিষয়ে কি সাহায্য করতে পারি? আমি তো বললাম গৌরী, তোমার কিছু করার নেই, ওদের ট্রিটমেন্ট চলছে। গৌরী কাছে এসো না। আমি ঠিক আছি, টায়ার্ড আছি তাই এরকম হচ্ছে। আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নি, কারণ এরপর আবার আমাকে হসপিটালে যেতে হবে। লোকগুলো ওখানেই অ্যাডমিটেড আছে। তুমি চিন্তা করো না গৌরী, আমি দেখছি কি করা যায়। তুমি ঠিক আছো? ডাক্তারবাবু কি হয়েছে? কি হচ্ছে ডাক্তারবাবু? গৌরী, আমি সব কেমন ঝাপসা দেখছি গৌরী। আমি কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি না, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। আমি এখানে, তুমি চিন্তা করো না ডাক্তারবাবু। লোকজনের গায়ে র্যাশ হচ্ছে, কাশি হচ্ছে, রক্ত পড়ছে মুখ দিয়ে, লোকজন ঝিমিয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। প্রচুর লোক আজকে মারা গেল গৌরী। ডাক্তারবাবু, কি হয়েছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললেন বাড়ি থেকে ঘুরে এসে বস্তিতে আসবেন, কিন্তু ডাক্তারবাবু তুমি কাছে এসো না ডাক্তারবাবু, দূরে থাকো। আমি দূরে থাকলে হবে না, আমি একমাত্র তোমাকে সাহায্য করতে পারবো গৌরী। ডাক্তারবাবু যখন বস্তিতে চিকিৎসা করছিলেন তখন আমি ছিলাম ডাক্তারবাবুর হেল্পিং হ্যান্ড। শোনো, আমি জানি এখন কি করা দরকার। তুমি যদি ডাক্তারবাবু সেবা করতে চাও তাহলে তোমার নিজের সেফটির খেয়াল আগে রাখতে হবে। আর ডাক্তারবাবু রুগীদের কি কি ওষুধ দিয়েছে আমি সবটা জানি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, ধরো এটা, ধরো এটা মাস্ক আছে, এই মাস্কটা পরে নাও আর চোখে মুখে এক ফোঁটা হাত দেবে না। আমি আসছি। আর ইনজেকশন দিয়েছিল, আমি কিন্তু মনে করে ঠিক সেইভাবেই তোমাকে বুঝিয়ে দিলাম। আপাতত এইভাবে চলুক, ততক্ষণ তো অন্য ডাক্তার চলে আসবে, তিনি যেটা ভালো বুঝবেন তখন সেটা করবেন। কিন্তু কখন আসবে মইনা? ছোটকা তো সেই কখন গেছে, এখনো তো কোনো ডাক্তার এলো না। আসলে হয়েছেটা কি, ক্লাব ঘরে রুগীদের এতটা চাপ, ওখান থেকে কোনো ডাক্তারই আসতে পারছেন না। তবে আমি হসপিটালে খবর দিয়েছি, ওখান থেকে একজন আসবেন বলেছেন। আচ্ছা গৌরী, তুমি ওষুধগুলো ঠিক করে বুঝে নিয়েছো তো? ডাক্তারবাবু এই ওষুধ আর ইনজেকশনই ইউজ করছিলেন ট্রিটমেন্টের জন্য। আমি বুঝতে পেরেছি,
আমার কোনো অসুবিধা হবে না। খালি আমি এটা বুঝতে পারছি না, যে মানুষটা এত সাবধানী তার কি করে এরকম হলো। মা গো, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ মা? গৌরী, একটু মায়ের উপরে ভরসা রাখো না, দেখবে মা ঠিক বিপদ কাটিয়ে দেবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিন্তু সাবধানে থাকবে, কারণ এটা মারাত্মক ছোঁয়াচে রোগ। মাস্ক না পরে কিন্তু কোনো কাজ করবে না, আর সারাক্ষণ পারলে হাতটা ধুয়ে নেবে সাবান দিয়ে। আমি সব জানি মৈনাক, ডাক্তারবাবুকে সাহায্য করতে গিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এবার ব্যাপারটা খুব সিরিয়াস গৌরী। ক্লাব ঘরে আমি নিজের চোখে দেখেছি লোকজন কিভাবে কষ্ট পাচ্ছে, কিভাবে সব অসুস্থ মানুষগুলো চিকিৎসার জন্য ছুটে আসছে। রোগটা এতটা ছোঁয়াচে যে নিমেষের মধ্যে গোটা বস্তি এফেক্টেড হয়ে পড়েছে গৌরী। বস্তিতে মারাত্মক সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমিত মানুষদের মধ্যে ইতিমধ্যে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। গৌরী, গৌরী, কি হলো? কি ভাবছো? এখন এই ইনজেকশনটা দাও। তুমি পারবে তো? এ কি, তোমার হাত কাঁপছে কেন? গৌরী, তুমি এইভাবে ইনজেকশনটা দেবে কি করে? গৌরী, মনটাকে একটু শান্ত করো, একটু শক্ত করো। আগো, এ কি হলো মা? যে মানুষটা কখনো নিজের কথা ভাবেনি, রোগী তার কাছে সব, আর আজ রোগীদের চিকিৎসা করতে গিয়ে মানুষটার এমন হলো মা। শান্ত হও গৌরী, ডাক্তারবাবু কিচ্ছু হবে না। আমি জানি তুমি এসবে বিশ্বাস করো না, কিন্তু আমি করি। আমি জানি ভেষজ ওষুধের কত ক্ষমতা। আর জানো, খুব আশ্চর্যভাবে আমি এই ওষুধ পেয়েছি গো। আমি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করব, তোমাকে কি ওষুধ খাওয়াবো। মায়ের আশীর্বাদে আমি এই ওষুধ পেয়েছি গো। দেখবে তুমি এবার সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবু, ঠিক সুস্থ হয়ে যাবে। জানো কিভাবে পেয়েছি? আমি মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করছিলাম গো, তখন এক ভদ্র মহিলা এলেন, উনি এসে আমাকে এইসব দিলেন। এইটা নাও, তোমার স্বামীকে খাইয়ে দাও। কিন্তু কি আশ্চর্য জানো, উনি যে কখন চলে যান আমি টেরই পাই না। এর আগেও একদিন উনি এসেছিলেন, কিন্তু কোথায় যে চলে গেলেন আমি খুঁজেই পেলাম না। আমি আবার আসবো কেমন? এ কি, উনি কোথায় গেলেন? যাই হোক, উনি বলেছেন গো মায়ের নাম করে তোমাকে এই ওষুধটা খাইয়ে দিতে, তুমি একদম সেরে যাবে। ও ডাক্তারবাবু, তোমার কি একটু ঠিক লাগছে? বলো না গো। কি ডাক্তারবাবু, কি হচ্ছে? কষ্ট হচ্ছে? ও ডাক্তারবাবু, এই ওষুধটা খাওয়ার পর তো আরো শরীর খারাপ করছে তোমার। ও ডাক্তারবাবু, খুব কষ্ট হচ্ছে। কি হচ্ছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমার ছেলেটাকে একেবারে মেরে ফেলতে চাও, তাই না? মা, এসব কি বলছো তুমি? এরকম তুমি বলতে পারলে? তুমি জানো না আমি ডাক্তারবাবুকে একদম চুপ। কি করছো? কথা বলবে না। আমি বলে দিলাম আমার ছেলেটা সর্বনাশ করে যাচ্ছে তো। আমার ছেলেটার যদি কিছু হয় না, তোমাকে আমি শেষ করে দেবো। আরে আমাকে কেউ বলবি কি হয়েছে? হাই দেবু, তুই বলতো। কি আর বলবো মা, গৌরী শানকে জড়িবুটি দিয়েছে, তাতে শানের খুব একটা উপকার হয়নি, সেই জন্যই বড় বৌদির উপকার হয়নি কেন বলছো তুমি দেবু? হ্যাঁ, আর কত আড়াল করবে তোমরা গৌরী আর তারাকে? সত্যি কথাটা বলো না।
যে গৌরীর দেওয়া ওই জড়িবুটি খেয়ে আমার ছেলেটার কি অবস্থা হয়েছে, শেষ হয়ে যেতে বসেছে আমার ছেলেটা। যদি ওইসব না খাওয়াতো তাহলে হয়তো এখন। না বর্দি ভাই, অপ্রিয় হলে এটাই সত্যি যে কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। এই তো নিউজে ডাক্তার একই কথা বারবার বলে যাচ্ছে। যা হয়েছে সেটা তো বস্তিতে হয়েছে, তাই না? আমার ছেলের তো সেখানে কিছু করার ছিল না, কিন্তু এই মেয়েটার জন্যই সমস্ত সর্বনাশ হয়েছে। আমার ছেলেটার যদি আজকে কিছু হয়ে যায়, ভালো মন্দ একটা কিছু, পারবে আমাকে আমার ছেলেকে ফিরিয়ে দিতে আমার কাছে? সারা জীবন ধরে আমার ছেলেটা তো আমার থেকে দূরেই রইল, তাই না? এমনকি একবার তো তোমার জন্যে, এই তোমার জন্যে আমি আমার ছেলেটাকে একেবারে হারিয়েই ফেলেছিলাম। আবার যদি তোমার জন্য ওকে হারাতে হয়, আমি কিন্তু। বাবু শান্ত হ, শানের কিচ্ছু হবে না। বরং গৌরী যে ওষুধ দিয়েছে তাতে শান ভালো হয়ে যাবে। ও কোনো ভুল ওষুধ দিতে পারে না, ও তো জড়িবুটি চেনে, তার গুণও জানে। ঠাকুরকে ডাক, বল গৌরী যে ওষুধ দিয়েছে তাতে যেন কাজ হয়, শান যেন ভালো হয়ে যায়। দেখো কাকিমা, তোমাদের মতো না আমার ওই গৌরীর জড়িবুটিতে একদম বিশ্বাস নেই। আমি দেখেছি ওর জড়িবুটি খাওয়ার পরে আমার ছেলেটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। হে ঠাকুর, হে মা ঘুমটা কালী, তুমি আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটাকে রক্ষা করো তুমি। আসতে পারি? আরে এ এক ভয়ঙ্কর জীবাণু, এর হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব, বুঝেছেন? দেখুন মানে জলে যে পরিমাণ জীবাণু মেশানো হয়েছে না, কেউ বাঁচতে পারে না। আপনি এই কথাটা বলছেন বটে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। তাহলে আপনার ভাইপো এত তাড়াতাড়ি সুস্থ হলে কি করে? আমি তো শুনেছিলাম ওনার ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল, কি করে সুস্থ হলো? দেখুন, এটা আমিও বুঝতে পারছি না, আমিও কিছুতেই বুঝে উঠতে পারছি না ঈশান কি করে সুস্থ হয়ে গেল। কিন্তু দেখুন, ঈশান তো আমাদের টার্গেট নয়, ও কোনোদিন ছিল না। আপনি একটু বস্তিবাসীদের দিকে দেখুন, ওদের কি অবস্থা। আপনি আমাকে ভেবে বলুন তো, একজনও কি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে? ফেরেনি তো, বরং কিছু মানুষ তো মরেই গেছে। আরে আপনি একটু আমার উপর ভরসা রাখুন, শুনুন আমার কথাটা। এই জীবাণুই আমাদের কাজ হাসিল করে দেবে। বস্তিবাসীদের ক্ষতি মানে আমাদের লাভ। এত মানুষের দুর্দশার জন্য এই মানুষটা দায়ী? তার মানে এই মানুষটা আমাকে জন্ম দিয়েছে? ছি, এটা আমার ভাবতেই নিজের উপর ঘেন্না হচ্ছে। পথ অত সোজা নয়। কি বললেন বাবা? তুই যা খুঁজছিস তা এত সহজলভ্য নয়। ওই পাতার যেমন বিশেষ গুণ আছে, তেমনি সংগ্রহ করারও বিশেষ নিয়মাবলী আছে। কিন্তু বাবা, কোথায় পাবো সেই গাছ? আর তা সংগ্রহ করার নিয়মই বা কি? তুই বড় রাস্তায় পড়ে সোজা উত্তর মুখে যাবি, সামনে দেখবি একটা পুষ্করিণী পড়বে। সেখান থেকে আরো খানিকটা হেঁটে যাবি, দেখবি তার পাশেই একটা মন্দির। সেই মন্দিরের পাশেই পাবি ওই বিশেষ গাছ। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো এখনো সংগ্রহ করার নিয়মাবলীটা শুনিসনি। ও বলুন না বাবা। সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই ভেষজ সংগ্রহ করতে হবে। আর তোর এই যাত্রাপথটা হবে সবটাই পায়ে হেঁটে, কোনো যানবাহনে উঠতে পারবি না। সূর্যাস্তের আগেই কিন্তু ওই পাতা তোকে সংগ্রহ করতে হবে। সূর্যাস্ত হয়ে গেলে ওই পাতার আর কোনো কর্মক্ষমতা থাকে না। দেখ ঈশান, গৌরী কিন্তু বেরিয়েছে, ও বাড়িতে নেই, কারণ রবিন ওকে বেরোতে দেখেছে, কিন্তু কোথায় গেছে সেটা কেউ জানে না। আশ্চর্য মেয়ে তো, না বলে কয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল।
আচ্ছা এমন কি রাজকার্য পড়লো ওর? না 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 না, এটা কি বাড়ি নাকি? এটা তো ওর কাছে অতিথিশালা। সদর তো ওর জন্য 24 ঘন্টা খোলা আছে, যখন ইচ্ছে ঢুকবে, যখন ইচ্ছে বেরোবে, কেউ কিছু বলার নেই। আরে বাবা, ও কি আর যে সে মানুষ? ও ভোটে দাঁড়াচ্ছে বলে কথা। ও দেশোদ্ধারের কত কাজ ওকে করতে হবে, ওর কাঁধের উপর কত দায়িত্ব, তাই না? কিরকম আক্কেল বলো মেটার ঠাকুরজি? আমার ছেলেটা এত অসুস্থ, এই অসুস্থ ছেলেটাকে একলা ফেলে রেখে ভোটের কাজে চলে গেল। তুমি না এটা একদম ঠিক কথা বলেছো পিসিমণি। গৌরী সত্যি অত্যন্ত দায়িত্বশীল মেয়ে, আর তাই ও যখন বেরিয়েছে তখন নিশ্চয়ই কোনো গুরুতর দায়িত্ব পালন করতেই বেরিয়েছে। না, কথাটা তুই একদম ঠিক বলেছিস ঈশান, দায়িত্ব পালন করাটাই তো উচিত। কিন্তু কি বলতো, ইতিহাস বলছে যতবার গৌরী দায়িত্ব পালন করার জন্য বাড়ির বাইরে গেছে, ততবার ও বাড়ির বিপদ কিন্তু ডেকে এনেছে। এই তো মন্দির। আপনি এখানে এসেছেন কেন? আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। দেখছেন না কত সাবধানে আমরা ট্রিটমেন্ট করছি, কাউকে কিছু না বলে কয়ে হুট করে ঢুকে পড়লেন। আপনি আগে আমার কথাটা শুনুন। এই ভেষজ পাতা বেটে সবাইকে খাওয়ালে মায়ের কৃপায় সবাই সুস্থ হয়ে যাবে, মাই সবাইকে রক্ষা করবে। তাড়াতাড়ি করতে হবে এই কাজ। কোথায় তুমি মা, কোথায় তুমি মা, সারা তোমায় দিতে হবে, তুমি না এলে কেউ রক্ষা পাবে না। রক্ষা করো মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, মা, সন্তানের প্রাণ তুমি নিতেই পারো না, এমন বিচার তুমি মাগো করতে পারো না, মাগো করতে পারো না। তোমারই সন্তানের ক্ষতি হতে দিও না, তুমি হতে দিও না। রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, মা, হাসপাতালে যারা ভর্তি আছে তাদের এটা খাইয়ে দিও, কেমন? যাও। গৌরী দিদি জিন্দাবাদ, গৌরী দিদি জিন্দাবাদ। বাস বাস বাস, ঠিক আছে। এবারে জনদরদি গৌরী দেবী, গৌরী ঘোষাল কিছু কথা বলবেন আপনাদের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সম্মান দিয়ে অভ্যর্থনা করার জন্য। আমি সত্যি বলতে ভাবিনি যে আমার কথা শোনার জন্য আপনারা সবাই আসবেন। আমি সত্যি কৃতজ্ঞ। কিন্তু আপনারা যে আমার এত প্রশংসা করছেন তার কৃতিত্ব কিন্তু আমার নয়। আমার মাথার ওপর যদি মা কালীর আশীর্বাদ না থাকতো, আর ডাক্তার বাবুরা যদি দিন রাত এক করে না খেয়ে না ঘুমিয়ে রোগীদের চিকিৎসা না করতেন, তাহলে বস্তিবাসীদের বাঁচানো যেত না। এর আগেও যখন বস্তি ভাঙার পরিকল্পনা হয়েছিল তখনও সাধারণ বস্তিবাসীরা রুখে দাঁড়িয়েছিলেন, সেই জন্যই তারা রক্ষা পেয়েছিলেন।
এভাবেই যদি আমরা একজোট হয়ে লড়াই করি তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। গৌরী দিদি জিন্দাবাদ, গৌরী দিদি জিন্দাবাদ। হ্যালো, আপনাকে আর একদম ভাবতে হবে না, যা করার আমি করে দিয়েছি। এদিকে এসো। কি হয়েছে? বসো এখানে। কি হয়েছে? মঞ্চি অসুস্থ হয়ে পড়েছিল। বেশ ভালোই বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ করে কি যে হলো। বোধহয় মাথা ঘুরে পড়ে গেছিলেন। গৌরী, তোমার না বড্ড পাকামো সব কিছুতে। কতবার বলেছি অ্যাটলিস্ট খাওয়া দাওয়াটা সময় মতো করো। শরীরের দোষ কি গৌরী? মাথা তো ঘুরবে। না গো, সেসব কিছুই না, আমি প্রচন্ড জোরে শখে অজ্ঞান হয়ে পড়েছিলাম। শখে মানে? শক মানে ইলেকট্রিক শক। কিন্তু আমরা তো সবাই ওই স্টেজে ছিলাম, আপনি শক খেলেন কি করে? আরে বাবা, ওসব শক টক কিছু না, নার্ভাস হয়ে পড়েছে। উফ, তোমরা বুঝতে পারছো না? আরে বাবা, ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায় নাকি? কাকে তোমরা প্রার্থী হিসেবে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছো বলো তো? কোনো মানে আছে এটার? আরে আমি তো হাসতে হাসতে জিতে যাব। বলা যেতে পারে এক সিটে ওয়াক ওভার পাবে আমাদের পার্টি। ছি 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 ছি, প্রথম দিন এভাবে ভাষণ দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো, মানে ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। মান সম্মান তো একেবারে মানে। বলতে বাধ্য হচ্ছি, সব মানুষেরই সব কাজের একটা প্রথম দিন থাকে। একদিনে 1 লাফে কেউ 3 তলায় উঠতে পারে না। গৌরী আজ শখে মাটিতে পড়ে গেছিল ঠিকই, কিন্তু এই মেয়ে একদিন উন্নতির শিখরে উঠবেই। তুমি একদম চুপ করে থাকো, বাইরের কারোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। জলে যে পরিমাণ জীবাণু মেশানো হয়েছে না, কেউ বাঁচতে পারে না। গৌরী, চলো ঘরে চলো। এক একটা যে কীর্তি বাঁধাও তুমি। এসো। তোমাকে পদে পদে আমি কেমন বিপর্যস্ত করি একবার দেখো এবার গৌরী। সবে তো শুরু করলাম, তোমার ভোটে জেতার শখ ঘুচিয়ে দেব। আমার তেষ্টা পেয়েছে, আমি এই সময় জল পাবো না, তাহলে তোদের রেখেছি কেন? সব কটাকে তাড়াবো, নতুন অনুচর নিয়ে আসবো আমি। কি তুমি এখানে কি করছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুমি আমার ঘরে কিসের জন্য এসেছো? যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, যাও। কেউ জল চাইলে তাকে জল দিতে হয় শৈলমা। আমি কি তোমার কাছে জল চেয়েছি? আমার জন্য তুমি কেন জল নিয়ে এসেছো? ওই যে বললাম, তৃষ্ণার্তকে জল খাওয়ানোটা সাধারণ মানবিক ধর্ম শৈলমা। এসব বড় বড় জ্ঞানের কথা না বলে তুমি যাও, এখন যাও এখান থেকে। আমি যার তার হাতের জল খাই না। আপনি আমার এই আনা জল খাবেন না কেন? আপনি কি ভাবছেন আপনার জন্য এই আনা জলে বস্তির জলের মতো কিছু মিশিয়ে দেওয়া হয়েছে? মানে মানে বস্তিবাসীদের জলে কি মেশানো হয়েছিল? তবে বিষটা কিন্তু বেশ দারুণ কড়া ছিল। মানে ওটা কি কোনো কেমিক্যাল ছিল? এসব কথা তুমি আমাকে আমাকে কেন বলছো? না, আপনি তো শৈলমা, আপনি তো কত কিছুই জানেন, তাই ভাবলাম এটাও নিশ্চয়ই জানবেন। অবশ্য আপনি কতটা জানেন সেটা খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে শৈলমা, বরং কোনো সমস্যা হবে না। এসব কথা তুমি আমাকে কেন বলছো? কিসের জন্য বলছো? তোমার সাহস তো কম নয়। কবে তোমাকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে যাও? নির্লজ্জ কোথাকার। এখানে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বাজে কথা একদম বলবে না। যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। দাঁড়ান দাঁড়ান, আপনি এতটা উত্তেজিত হবেন না। আপনি অনেক কিছুই ভুলে গেছেন।
আমি আস্তে আস্তে ঠিক সব মনে করিয়ে দেবো আপনাকে, ঠিক সময়। এত কষ্ট হচ্ছে কেন? বুকে ব্যথা করছে, মাথা ঘুরে গেল, কাজ করতে গেল। খোলা হাওয়া, খোলা হাওয়া, ও খোলা। ভীষণ মাথা ব্যথা, মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, তুমি 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 তো বসবে, চলো 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 চলো। কিন্তু কিছু তো বুঝতে পারছি না, পালস রেটও স্বাভাবিক, কোনো উপসর্গও নেই, এরকম কেন হচ্ছে বলো তো? কতগুলো একবার টেস্ট করিয়ে দেখতে হবে। এরকম উপসর্গ তো বস্তির লোকজন আর ডাক্তারবাবুর হচ্ছিল। শৈলমা তো ওদের কারো ধারে কাছে যায়নি, তাহলে ওর কেন হচ্ছে? তাহলে কি সবকিছুর পেছনে শৈলমার হাত ছিল, তাই কর্মফল ভোগ করছে? আমি বুঝতে পারছি না কিছু, দেখি একটা ঘুমের ওষুধ দিয়ে দেখি যদি ঘুম। ঠিক আছে ঠিক আছে, শোন না প্লিজ, তুই ওখানে স্পটে থাক, আমি তোকে আবার পরে ফোন করব। কি বললো তোমার রিপোর্টার? ও বললো যে গৌরী এখন সেফ আছে, ওকে পার্টি লোকেরা স্টেজ থেকে সরিয়ে নিয়ে গেছে। শোন না, রোজ রোজ এরকম ভয়ানক কাণ্ড ঘটবে জানলে মেয়েটাকে যেতে দেবার আগে আমি 5 বার ভাবতাম। কিছু মনে করো না কাকিমা, তোমাদের প্রশ্রয়তে গৌরী এত বাড়াবাড়ি শুরু করেছে, আর তার ফলেই তো এই সমস্ত কিছু ঘটছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, সবার দ্বারা কি সবকিছু হয় বলো তো? যে মেয়েটা এত বছর ধরে সংসার করতে শিখলো না ঠিক মতন, সে রাজনীতি করবে? দেখো বর্দি ভাই, গৌরী না কোনো সাধারণ কাজে যাচ্ছে না। যে মানুষের পাশে দাঁড়ায় তার শত্রু তো বেশি হবেই, কারণ যার স্বার্থে ঘা লাগবে সে তো তার বিরুদ্ধে যাবেই, তাই না? আরে দূর বাবা, শান ফোনটা যে কেন ধরছে না কে জানে, কতবার করে ফোন করছি। দেখো হয়তো ক্লাব ঘরে পেশেন্ট দেখছে, তাই হয়তো ফোন ধরছে না। আমার না মন মানছে না, গৌরী ফিরুক যেভাবেই হোক, ওকে ইলেকশন থেকে সরাতেই হবে। কাকে ইলেকশন থেকে সরানোর কথা বলছো ছোটটা? আমি কাকে? আবার তোর বউকে? কেন হঠাৎ গৌরীকে ইলেকশন থেকে সরে আসতে বলছো কেন? আরে এটা বলার জন্যই তো তোকে কখন থেকে ফোন করছি, কটা মিস কল আছে একবার বার করে দেখ। শোন, গৌরী যে সবাই গেছিল সেখানে ওই বিরোধী পক্ষের কিছু পেটোয়া লোকজন ডিম টমেটো এসব ছুঁড়েছে। সে কি? না না শোন, চিন্তার কিছু নেই, পার্টির লোকজন গৌরীকে সেফ জায়গায় নিয়ে গেছে, স্টেজ থেকে সরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি গৌরীকে নিয়ে আসছি। এই জন্যই আমি চাইনি যে গৌরী ভোটে দাঁড়াক। গৌরীর জন্য একটা করে গন্ডগোল হবে আর তুই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বি। আমাকে একটা কথা বলতো, একটা বিপদ আপদ হলে তখন কে সামলাবে বল আমাকে? না না অনেক হয়ে গেছে, আমি না বাড়ির সবার সব কথা অনেক শুনে নিয়েছি, আর শুনবো না কারো কথা আমি। আজ আসুক গৌরী, আমি সবাইকে বলে রাখছি, একটা শেষ দেখে ছাড়বো আমি সবকিছুর। তুমি একদম ঠিক কথা বলেছো, আজকে আমিও এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। আমাদের প্রার্থী শৈলজা ঘোষাল, আমাদের শৈলমা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সবাই বলো জয় শৈলমায়ের জয়, বলো বলো। এ আবার কি ধরনের সভা? এ কি নির্বাচনী জনসভা নাকি শৈলমায়ের ভক্ত সমাবেশ?
আরে দাঁড়া দাঁড়া, শুনি না কি বলে। আরে আমি তো এটাই বলতে চাইছি যে আমি তোমাদেরই শৈল মা। তোমরা জানো, তাও আমি বলছি, আমি সাধারণ মানুষ নই, আমি কিন্তু দেবী। দেবীত্বের সব রকম গুণ আমার মধ্যে জন্মকাল থেকে বিরাজ করছে। আমার ভক্তরা তারা খুব ভালো করে জানে আমি কত বড় একজন দেবী। ও শৈলমা, আপনি যদি দেবী হন তাহলে ইলেকশনে দাঁড়াচ্ছেন কেন? মন্দিরে যান, ওটাই তো আপনার জায়গা। আমরা তো আপনার ভক্ত নই, আমরা ভোটার। আপনি তখন থেকে নিজের দেবীত্ব প্রচার করে চলেছেন। আমাদের জন্য, এই সাধারণ মানুষের জন্য কি করবেন ভোটে জিতে, সেটা তো একবারও বলছেন না। আহা, আমি ভোটে জিতলে একটা বিরাট বড় মন্দির তৈরি করব। সেই মন্দিরে মন্দির তো করবেন দেবতার জন্য। আমরা যারা টালির ঘরে থাকি তাদের জন্য কি সুরাহা করবেন? টালির বাড়ি আমি পাকা কি করে করব বলো তো তোমরা? কাকে ভোটে দাঁড় করিয়েছে? আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। আমি যে লড়াইয়ে নেমেছি সেটা অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে। আমি ভোটে না জিতলেও আমার লড়াই কিন্তু থেমে থাকবে। তবে আপনারা যদি আমাকে সমর্থন করেন, আশীর্বাদ করেন, তবে আমি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কথা যথাস্থানে তুলে ধরতে পারব। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার। আবার দারুণ বক্তব্য রেখেছো। আমরা কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছি সাধারণ মানুষের থেকে। মনে হচ্ছে তোমার চিত্তে খুব একটা এবার অসুবিধা হবে না। গৌরীদি, তোমার কথা মতো সব লোকজন চলে এসছে। আচ্ছা চলো বিলিয়ে দিই এগুলো। আসুন, এগিয়ে আসুন। দাঁড়ান। আচ্ছা এবার আমি আসি, বাড়ি যাই, দেরি হয়ে গেল। হ্যাঁ চলো দিদি, ওই যে ওইদিকে তোমার গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। বড় চিন্তা হচ্ছিল তোর জন্য রে। না গো ছোট ঠাম্মি, তেমন কিছু হয়নি। ওই কয়েকটা ডিম টমেটো ছুঁড়েছিল। আর জানো, আমাদের সভা খুব ভালো হয়েছে। ব্যাপারটা তো সহজে উড়িয়ে দিও না গৌরী, ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিরিয়াস। ডিমের জায়গায় যদি ইট থাকতো তাহলে কি হতো? ছোট কাকিমণি, এখানে ওই বোতল ছোড়ার ব্যাপারে কিছু বলো না ডাক্তারবাবু, সবাই খুব চিন্তা করবে। ব্যাপারটা শুধুমাত্র চিন্তার উপর সীমাবদ্ধ নেই গৌরী। আজকে যদি তোমার কোথাও একটা লেগে যেত, একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো। আচ্ছা থাক না, পরে এটা নিয়ে কথা হবে। এই তোরা দুটিতে মিলে কি চুপি চুপি কথা বলছিস বলতো? হ্যাঁ, আর তোর মুখটা তো গম্ভীর কেন? আরে গৌরী, গৌরী তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? আমি শুনলাম তোমার উপর নাকি অ্যাটাক হয়েছিল। আরে অ্যাটাক বলতে ওই ডিম টমেটো ছুঁড়েছে আর কি। না না, এটা এইটুকু নয়, সামথিং ভেরি সিরিয়াস। ওর উপরে আরো কোনো বড় হামলা হতে পারতো। মানে কি হয়েছিল? কিন্তু তুমি কি করে জানলে যে গৌরীর উপর কোনো অ্যাটাক হয়েছিল? তুমি তো ওখানে ছিলে না। গৌরী যদি সভা থেকে জ্যান্ত বাড়ি ফেরে, তাহলে আমার ত্রিশূল তোমাদের সবকটার বুকে গেঁথে মেরে ফেলবো। কথাটা মনে থাকে জানো? আমারও তো সোর্স আছে ডাক্তারবাবু। আর তাছাড়া ক্যান্ডিডেটের উপরে হামলা হয়েছে এই খবর তো ছড়াতে বেশিক্ষণ সময় লাগে না। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি ডাক্তারবাবু, গৌরীর সভাকেও ভেস্তে দেওয়ার চেষ্টা করছে।
আমি সেটা খুব স্পষ্ট বুঝতে পারছি। তাছাড়া আমি কিছুটা আন্দাজ থেকেই বললাম আপনাকে। মৈনাক কিছু একটা লুকোনোর চেষ্টা করছে মনে হচ্ছে। কোনো স্পষ্ট উত্তর দিল না কেন? কি লুকোতে চাইছে মৈনাক? কথা ঘুরিয়ে দিল জানো? ওর কাছ থেকে পরে জানতে হবে। হয়তো সবার সামনে বলতে চাইছে না, কিন্তু যে কথাটা লুকোতে চাইছিলাম বাড়িতে সেটাই তো আর গোপন রইল না। দেখেছিস তো শান, তুই নিজেই দেখ কিভাবে একের পর এক ঝামেলা আসছে ইলেকশনকে ঘিরে। আমার কাছে অ্যাটাক হওয়ার থেকেও বড় কথা যেগুলো কে করাচ্ছে। তাকে যতক্ষণ না ধরতে পারছি আমার কিছুতেই শান্তি হবে না। আর তারপর তাকে উচিত শিক্ষা দিতে হবে। একটা বাজে গন্ধ আসছে না? কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে না? উফ বাবা, 5 বার স্নান করে বেরোলাম, এবার নিশ্চয়ই কোনো গন্ধ বেরোচ্ছে না। বেরোচ্ছে কোনো গন্ধ? আর না মানে কি মানে করছো? স্পষ্ট বলতে পারো না? বেশি বাড়াবাড়ি। আমি জানি কোনো গন্ধ বেরোতে পারে না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। যাও, বেরো এখান থেকে, বেরো। সহ্য। আমাকেও বের করে দিলে বাঁচি। পচা গন্ধে ঘরে শ্বাস নেওয়া যাচ্ছে না। শৈলমা, আপনি যে পারফিউম আনতে বলেছিলেন এনেছি। এই তো, দাও 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 দাও, শিখিয়ে দাও। কি সুন্দর গন্ধ। আর কোনো দুর্গন্ধ নেই আমি জানি। শৈলমা, আপনি যে জিনিসটা নিয়ে আসতে বলেছিলেন সেটা এনেছি। চমৎকার। গৌরীর সর্বনাশের ব্যবস্থা হয়ে গেছে। এবার ওর দুকুলি যাবে। বাড়ি যাব মানে? কেন, কি হয়েছে? কিছু না, আজকে সভাটা ক্যান্সেল করা হয়েছে। সভা ক্যান্সেল মানে? স্টেজ তৈরি হয়ে গেছে, লোকজন আছে, তোমরা আছো, আমি আছি, তাহলে কেন মিটিং হবে না? শৈলমা নিশ্চয়ই তলে তলে কোনো ঝামেলা পাকিয়ে রেখেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে গৌরী, তাই হয়তো মিটিংটা ক্যান্সেল করেছে ওরা। চলো আমরা যাই এখান থেকে। আমি কারণ না জানা পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। তুমি সব ব্যাপারে জেদ করো না গৌরী, চলো। ওই তো গৌরী ঘোষাল, আর সঙ্গে ওই যে হাত ধরে আছে ওইটা ওই মাস্টারটা। হ্যাঁ তাই তো, ওর সঙ্গেই তো এখন ঘোরাফেরা করে। নির্লজ্জ। এই মাস্টারটার সাথেই তো গৌরী ঘোষালের অবৈধ সম্পর্ক আছে। ছি ছি, চলো। অবৈধ সম্পর্কে লিপ্ত? আপনাদের আসল সম্পর্কটা ঠিক কি? ছবি তুলবে না, ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো ক্যামেরা, সবাই করো, বন্ধ করো, সব মিথ্যে, সব মিথ্যে। তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা? তোমরা যেমনটা ভাবছো মৈনাকের সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। তোমরা কিছুই না জেনে একটা মানুষের চরিত্রে কলঙ্ক লাগাচ্ছে শুধুমাত্র খবর তৈরির জন্য। মানুষকে সত্যিটা জানানো তোমাদের দায় নয়। তোমাদের খবরকে তো মানুষ বিশ্বাস করে, তাদের সাথে এত বড় মিথ্যাচার করবে
আমি তো বলছি এই ছবিগুলো ব্যবহার করা হয়েছে বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য, যাতে আমি ছোট হই। দিদি থাক, এখন এত কথা বলবেন না। যত কথা বলবেন তত সাংবাদিকরা আপনাকে কথার প্যাচে ফেলার চেষ্টা করবে। প্যাচ? প্যাচ আবার কি? যেটা সত্যি আমি সেটাই বলছি, আর এটাই বারবার বলবো। মৈনাকদা, দিদিকে নিয়ে এক্ষুনি চলো, নাহলে সমস্যা আরো বাড়বে। গৌরী চলো এখান থেকে, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, চলো। না, আমি যাব না, আমি কোথাও যাব না। সবাইকে সত্যিটা জানাতেই হবে যে এটা একটা চক্রান্ত। গৌরী, সেসব প্ল্যান প্রোগ্রাম না হয় বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় করা যাবে, এখন চলো। বিষয়টা এত সহজে মিটবে না, জল অনেক দূর করাবে। কি করে যে পরিস্থিতি সামলানো যাবে কে জানে। দেখি শৈলমা, অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং। বাহ, আর তো কোনো কষ্ট নেই, সব কষ্ট চলে গেছে আমার। আমি কি করে ভালো হয়ে গেলাম, কাটাও ফুটছে না, গা জ্বালাও করছে না, আমি তো সুস্থ হয়ে গেছি। যাই যাই, এখান থেকে যাই, আমি যাই, আমি যাই। দাঁড়ান শৈলমা, আমি জানি আমি যাতে ভোটে দাঁড়াতে না পারি তার জন্য আপনি অনেক অন্যায় করেছেন। তার শাস্তি কিন্তু আপনি হাতে নাতে পেলেন শৈলমা। একটা কথা মনে রাখবেন, আমার মা বলেছে মানুষের পাশে দাঁড়াতে, তাই আমি ভোটে দাঁড়িয়েছি। আর আমি যখন ভোটে দাঁড়িয়েছি তখন আমি লড়াই করে যাব, কোনোভাবে সেখান থেকে সরে আসবো না। আর আমার জয় হবেই, কেন জানেন? আমার পাশে আমার মা আছে, মা আমাকে কিছুতেই হারতে দেবে না। মাগো, আমি তো তোমার সব আদেশ পালন করছি মা, তবু আমাকে কেন এত লাঞ্ছনা, এত অপমান সহ্য করতে হচ্ছে? বাড়ির প্রতিটা মানুষ আমাকে ভুল বুঝছে। কি ডাক্তার বাবু কেউ পর্যন্ত আমার মুখের দিকে তাকাতে চাইছে না মা। মাগো, কেউ কি আমার পাশে থাকবে না মা? কেউ আমাকে বিশ্বাস করবে না। আমি তো বলেছি তোমাকে, আমি বারবার বারণ করেছিলাম গৌরী, বারবার বলেছিলাম ওই মৈনাকের সাথে দূরত্ব রাখতে। গৌরী, আমি একবারও বলছি না যে তুমি আমাকে ঠকিয়েছো, সবাই যেটা বলছে সেটা সত্যি, কিন্তু এটাও তো সত্যি গৌরী যে তুমি নিজে সবাইকে সুযোগ করে দিয়েছো তোমার দিকে আঙ্গুল তোলার। তুমিও তাহলে বাবাকে ঘুরিয়ে দোষ দিচ্ছ, একবারও কারণটা জানার চেষ্টা করছো না। বেশ, তুমি যখন ধরেই নিয়েছো সব কিছুর জন্য আমি দায়ী, তাহলে আমাকে যা শাস্তি দেবে দাও ডাক্তারবাবু। গৌরী, শাস্তিটা আমি পাচ্ছি, তুমি আমার যন্ত্রণাটা একবারও বোঝার চেষ্টা করেছো? যে গৌরীকে আমি মাথায় তুলে রাখতাম তাকে তুমি আজ নিজে মাটিতে নামিয়ে এনেছো। সবাই তোমাকে অপমান করছে গৌরী, তোমার দিকে কাদা ছুড়ছে, সেটা যে আমার কাছে কতটা যন্ত্রণার সেটা একবারও বোঝার চেষ্টা করেছো গৌরী তুমি? করে আমি কিসের জোরে তোমার হয়ে লড়াই করব? সবাই তো আমার মুখে প্রমাণ ছুড়ে মারবে। গৌরী, তোমার নামে কুৎসা শোনার চেয়ে আমার মরে যাওয়া ভালো। তোমার অপমান যে আমার বুকে শত গুণে বাজে সেটা কি একবারও বুঝতে পারো গৌরী?
আর কেঁদে কি হবে গৌরী? যা হওয়ার সে তো হয়ে গেছে। কই তুমি না আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছো, অন্যায় করেছো তুমি, আর এই জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না গৌরী। এই প্রসঙ্গে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ঐতিহ্যবাহী ঘোষাল বাড়ির বৌমা গৌরী ঘোষাল জড়িয়ে পড়েছেন এক অবৈধ সম্পর্কে তার সর্বক্ষণের সঙ্গী মৈনাক নামে একটি ছেলের সঙ্গে। তাদের দুজনের নানান ঘনিষ্ঠ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। টিভি বন্ধ করে না হয় আমাদের কানে কিছু গেল না, কিন্তু অন্য লোকেদের চোখ কান তো খোলা থাকবে দাদা। এইরকম নোংরামি ছোঁয়া এর আগে কোনোদিন আমাদের পরিবারকে স্পর্শ করেনি। কি করে লোকের কাছে মুখ দেখাবো কে জানে, কি বলবো? সত্যি গৌরী যে এরকম করবে আমরা ভাবতেও পারিনি। দাদু চা। না, এখন চা খেতে ইচ্ছে করছে না। তোমরা সবাই চা নাও, আমি সন্ধেটা দিয়ে আসছি। না থাক, সন্ধেটা আমি দেব। ছোট ঠাম্মি, তোমরা সবাই আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ কেন গো? দাদু আমার হাতে চা খেতে চাইছে না, তুমি আমাকে পুজো পর্যন্ত দিতে দিচ্ছ না। তোমরা সবাই মনে করো আমি অসতী, তাই তো? বেশ, আমি যদি পাপী হয়ে থাকি তাহলে আমার বিচার মা করুক, মাই বিচার করে বলুক আমি সতী না অসতী। গৌরী, গৌরী শোন, গৌরী, গৌরী শোন। আবার কিছু একটা কাণ্ড ঘটাবে এই মেয়েটা, আমার না আর ভালো লাগে না। মা, তুমি এর বিচার করো, বলে দাও তুমি যে আমি সত্যি পাপী কিনা, জবাব দাও। আমি যদি পাপী হই তাহলে আজ আমি তোমার সামনে এখানেই পুড়ে মরবো মা। কি লাভ হলো আমার ভোটে দাঁড়িয়ে? এত কিছু করে আগে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, ওটাই যথেষ্ট ছিল। ভোটে দাঁড়াতে গিয়ে আমার সব গেল, সব গেল আমার। আর কিচ্ছু ভালো লাগছে না, আমি আর কিচ্ছু চাই না। শুধু চাই ডাক্তারবাবু যেন ফিরে আসে, সবকিছু যেন আগের মতো হয়ে যায়। কি ব্যাপার, নুপুরের শব্দ মনে হলো না? কিন্তু এখন তো আর আসছে না। ভুল শুনলাম আমি, তাই হবে হয়তো। কে কে? সেই অতীতের কথা তো বাবা মা আর আমি ছাড়া কেউ জানে না, কেউ কেউ না। তাহলে মইনা, মইনা কি কথাগুলো আমাকে কি করে বলছে, কেন বলছে এইসব কথা বারবার আমাকে? একবারের জন্য মনে হলো না শৈলমা যে
যে কারোর উপর কাদা ছিটালে, কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে তার মানসিক অবস্থা কি হয় সেটা অন্যরা না জানুক, আপনার তো জানার কথা। শৈলমা, বলুন শৈলমা, দেওঘরে কি হয়েছিল? তুমি তো চুপ করো। আপনি সত্যিটাকে মুখ বন্ধ করে চাপা দিয়ে রাখতে চাইছেন তো? না না, মৈনাক আমাকে বারবার কিছু একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা কি? ও কেন বারবার? না না, আমি বেশি ভাবছি। এগুলো সব মিথ্যে মিথ্যে মিথ্যে, এগুলো কিছুই সত্যি নয়। মৈনাক আসলে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু মৈনাক আমার সম্বন্ধে খবরাখবর এত কথা পাচ্ছে কোত্থেকে? না না, এই ব্যাপারটা এভাবে ফেলে রাখা যাবে না। ব্যবস্থা করছি আমি কালই লোক পাঠিয়ে মৈনাক সম্পর্কে সমস্ত খবরাখবর নেব, দেখি তারপর আমি তোমার ব্যবস্থা করছি মৈনাক, করছি। দেখো মা, কেমন তোমার পুজোর আয়োজন হয়ে গেল। ভাগ্যিস তুমি সব ব্যবস্থা করে দিলে। কিন্তু তোমার আরতি করব, কোনো সলতে তো দেখছি না। মনে হয় ভাড়ার ঘরে থেকে গেছে মা, কিন্তু সেই চাবিও তো আমার কাছে নেই। কি করব? কর্পূর, মা, কর্পূরের কৌটো তো খালি। ঠিক আছে মা, তুমি যখন চেয়েছো তখন এই পুজো হবেই। আরতি আমি করবই, আমি কোনো কিছু অসম্পূর্ণ রাখবো না। এত রাতে পুজো হচ্ছে, মানেটা কি? সত্যি বাবা, বাড়িতে পুজো হচ্ছে আর বাড়ির কেউই জানে না। আজ কৌশিকী অমাবস্যা। মায়ের এত বড় পুজো আমরা ভুলে গেলাম কি করে? হ্যাঁ, আজকেই তো কৌশিকী অমাবস্যা। দেখেছো কাণ্ড, কারোর মনেই ছিল না। আচ্ছা, গৌরী কোথায় বলো তো মা? সবাই এলো, কই গৌরী তো এলো না। হ্যাঁ, ও কি ঘুমোচ্ছে নাকি ওই মন্দিরে আছে? আরে না না, ঘুমোচ্ছে টুমোচ্ছে কিছু নয়। আমি বলছি ওর নিশ্চয়ই রাত বিরেতে ভক্তি একেবারে জেগে উঠেছে মায়ের জন্য, তাই গিয়ে পুজো করছে। মানে সত্যি মায়ের পুজো কি আর যখন তখন রাত বিরেতে করা যায় নাকি? আজকেই তো মায়ের পুজো করার দিন শৈলমা। আজকে তো সারা রাত জেগে মায়ের পুজো হবার কথা। মানে কেন কেন আজকে কি শুনি? আপনি মায়ের এত বড় ভক্ত হয়ে এরকম একটা তিথি ভুলে গেলেন? আজকে কৌশিকী অমাবস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানবো না তা তো হতে পারে না। শোনো, আমি আমার মতো ঠিক সুন্দর করে পুজো টুজো সব সেরে ফেলেছি। আমি শুধু পরীক্ষা করে দেখছিলাম তোমাদের দায়িত্ব জ্ঞান কতটা, সেটাই আমি দেখছিলাম। কিন্তু পুজো করতে গেলে তো উপাচার লাগে, এত রাতে সেসব জোগাড় হবে কি করে? আচ্ছা, এখানে দাঁড়িয়ে তো জল্পনা না করে চলো গিয়ে মন্দিরে দেখি কি হচ্ছে। হ্যাঁ চলো 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 চল 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 চল। কি করে ভুলে গেলাম আমি? আমি সবকিছু সহ্য করে নেব, কিন্তু ডাক্তারবাবুর কষ্ট আমি কিছুতেই সহ্য করব না। এই অন্যায়ের প্রতিকার তোমাকেই করতে হবে মা। আজ মায়ের বিশেষ পুজো না হলে মা নিশ্চয়ই রুষ্ট হতেন। আমাদের গৌরী মায়ের কোপ থেকে আমাদের বাঁচিয়েছে। সত্যি, এই পরিবারের যে কোনো বিপদে বারবার গৌরী ঢাল হয়ে দাঁড়িয়েছে। গৌরীর কাছে কিন্তু আমাদের ঋণের কোনো শেষ নেই। ও কথা বলো না মেজো কাকিমুনি, আমি তো এই বাড়ির বউ। এই ঘোষাল পরিবারের মান সম্মান রাখা আমার কর্তব্য। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে আমাদের বংশের নাম তো একেবারে ডুবিয়ে ছেড়েছো তুমি।
আমাদের সবার মুখে কালি মাখিয়ে দিয়েছো তুমি গৌরী। আর সেদিন তোরা কি কি বলছিলিস? হ্যাঁ, সত্যি তোদের মানসিকতা এত নীচ হতে পারে আমি কোনোদিনও ভাবিনি। তোরা নাকি মডার্ন। আরে একটা ছেলে আর মেয়ে ভাই বোন হতে পারে না? তাদের মধ্যে বন্ধুত্ব থাকতে পারে না? সব সময় খালি ওই নোংরা কথাই ভাববি তোরা, কারণ তোদের মাথার মধ্যে নোংরামি ভর্তি, তাই? একদমই তাই। মৈনাক তো স্পষ্ট বলেই দিয়েছে যে ওদের সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক। ও একজন অরফ্যান, এখানে এসে ও একজন দিদিকে পেয়েছে। হ্যাঁ, আর রাখিটাই তো সেটার প্রমাণ। খামোখা মেয়েটাকে এত গঞ্জনা সহ্য করতে হলো। গৌরী, তুই আমাদের ক্ষমা করে দে মা। ছি ছি ছোট ঠাম্মি, এভাবে বলো না। আমার কোথায় খারাপ লেগেছে জানো? আমি এত বছর এই বাড়ির বউ হয়ে আছি, তবুও তোমরা আমাকে কেউ বিশ্বাস করতে পারলে না। তবে আমি জানতাম আমার মাথায় যে কলঙ্কের বোঝা চাপানো হয়েছে সেটা আমার মা একদিন ঠিক নামিয়ে দেবে। ভাই বোনের সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছড়ি হওয়া তো একদমই ঠিক নয়। আর এই জন্যই আমি চাইনি যে গৌরী ভোটে দাঁড়াক। ওই জন্যই তো এত কিছু হচ্ছে, তাই না? ওর তো সবেতে বাড়াবাড়ি, কারো কোনো কথা শুনবে না, নিজের ইচ্ছে মতো সবসময় চলবে। তাই জন্যই তো এত রকমের ঝামেলা হয় এখানে। এত বদনাম, এত বড় কাগজে একটা লেখা লেখি। আরে বাবা, মান সম্মান সব তো খোয়া গেল, কিছু তো আর বজায় রইল না। এই তো দিদিও এসে গেছে। কিরে, তোরা এখন চুপ করে আছিস কেন? হ্যাঁ, কিছু বলার নেই তোদের? কালি চেটানোর নেই? ঠিক আছে, তোদের জন্য আমি একটা কালির বাক্স নিয়ে আসছি, নিজেদের মুখে মাখ। শোন দেবু, শুধুমাত্র মুখের কথাতেই না কলঙ্কের দাগ মিটে যায় না। এই দাগ এত সহজে মেটে না, বুঝেছিস তুই? আর আমি জানতাম, খুব ভালো করে জানতাম মৈনাক এটাই বলবে, এটাই করবে। এছাড়া তো কোনো উপায় নেই। সত্যিটা তো আর স্বীকার করতে পারবে না, তাই না? মানে না, কি বলতে চাইছিস তুই? মা, কাকাই সিম্পল কথাটার মানে তুমি বুঝতে পারছো না? আরে ওদের এই অবৈধ সম্পর্কটাকে সবার সামনে বলে বেড়াতে পারবে? পারবে না তো। হ্যাঁ, এত বড় কাণ্ড ঘটিয়ে নিজেরা ভাই বোন সাথে বাঁচার জন্য এটাই তো স্বাভাবিক, তাই না কাকাই? না, স্বাভাবিক না। সেই আমার দিকে তাকাচ্ছে না। গৌরী, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি প্লিজ না বলো না। মৈনাক, আমাদের বাড়ির সব ব্যাপারে তোমাকে কথা বলতেই হবে। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, যেটার আর কোনো নড়চড় হবে না। দেখো গৌরী, আমরা জানি যে তোমার মাথায় একটা মিথ্যে কলঙ্ক চাপানো হয়েছিল, কিন্তু দেখো সেটা যে মিথ্যে তাও তো প্রমাণ হয়ে গেছে। তাহলে তুমি কেন আপত্তি করছো গৌরী? আরে বাবা, এই সব কিছু নাটক। ও খুব ভালো মতন করেই জানে যে শৈলমার সামনে ও গো হারান হেরে যাবে, তাই ও নাটক করছে, আর কিচ্ছু না। এই তুই চুপ কর, বেশি কথা বলছে। গৌরী শোনো, তুমি প্লিজ 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 সরে যেও না, প্লিজ। এই সমস্ত পাগলামি ছাড়ো। কাল ঠিক 6টায় কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে চলে আসবে, মনে রেখো, সকাল ঠিক 6টায়। না মানববাবু, আমি যেতে পারবো না। মানববাবু শুনুন, আমি যেতে পারবো না। কেন জেদ করছিস মা? তোর চিন্তা তো শানকে নিয়ে। আমরা বাড়ির লোকেরা সবাই ওকে বোঝাবো, তুই কোনো চিন্তা করিস না। একটা কথা আমি না বলে পারছি না, এটা তো আমারই পরিবার। আমিও কিন্তু একজন প্রার্থী, কিন্তু তোমাদের মধ্যে কেউ একবারের জন্য আমাকে নিয়ে কোনো কথা ভাবো না, আমাকে নিয়ে কোনো কথা বলো না তোমরা। খুব ভালো, খুব ভালো। তোমরা আমাকে ক্ষমা করো, কিন্তু আমার কাছে ডাক্তারবাবুর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। ভোটের আগেই মানুষটা এত রেগে আছে, জানি না ভোটের পরে কি হবে। বিশ্বাস করো, আমি আর এই নোংরামের মধ্যে থাকতে চাইছি না। তোমাকে যে থাকতেই হবে গৌরী, রাজনীতির ময়দান ছেড়ে কোথাও যাওয়া চলবে না। আর আমার শান যে কি চায় সেটা তো নিজে কোনোদিন মুখ ফুটে বলেও না। তাই জন্যই তো এত ভুল বোঝাবুঝি হয়, এত এত ঝগড়া, অশান্তি, এত কিছু। আর আমার ছেলেটা বারবার কষ্ট পায়, বাড়ি ছেড়ে চলে যায়। আপনি একদম ঠিক কথা বলেছেন। ঈশান কিন্তু খুব মুখ চোরা।
ও মনের কথাটা কখনো মুখে প্রকাশ করে না, কষ্ট পায়, গুমড়ে থাকে। কিন্তু গৌরী, ঈশান কিন্তু তোমাকে ছেড়ে খুব কষ্ট পাচ্ছে, আর এই কথাটা কিন্তু ও কখনো মুখে প্রকাশ করবে না। এতই যখন কষ্ট পাচ্ছে তখন ফিরে আসছে না কেন? তাই তো, তা তুমি ওকে সঙ্গে করে নিয়ে আসতে পারলে না? আসলে চৌপাহাড়িতে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে, তাই ঈশান ওদের ট্রিটমেন্ট করছে। বুঝতেই তো পারছেন যে ইচ্ছে থাকলেও উপায়টা নেই। কি হয়েছে? না না, তেমন কিছু নয়, জ্বরজারি, ওই সিজন চেঞ্জ হলে যা হয় আর কি। কিন্তু অনেক লোক এফেক্টেড। এই দেখো, আমি তো ভুলেই গেলাম, দুটো জিনিস পাঠিয়েছে ঈশান তোমার জন্য, দাঁড়াও দিচ্ছি। এই যে তোমার প্রিয় কাঠচাপা, নাও ধরো ধরো। আর চৌপাহাড়ির বিখ্যাত মিষ্টি, নাও। তুমি এসে যে বললে ঈশান ফোনে আছে, মানে? করছি, এই তো ভিডিও কল করছি ওকে। ঈশান, গৌরীর সাথে কথা বলো, নাও। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তুমি কেমন আছো গো? তোমার শরীর ঠিক আছে তো? তুমি আসবে না ডাক্তারবাবু? আমি ভোটে দাঁড়াবো না বলে দিয়েছি গো, আমি দাঁড়াবো না। কি কথা বলছো বলো তো? কালকে ইলেকশন আছে, আজকে তুমি বলছো ওখান থেকে পিছিয়ে আসবো। তুমি যদি ইলেকশন থেকে পিছিয়ে আসো গৌরী, আমি তাহলে রাগ করবো। তুমি ভোটের কাজ করবে, ভোটে দাঁড়াবে আর ভোটে জিতবে গৌরী, আমি জানি সেটা। তুমি আমার উপর রাগ করে নেই তো ডাক্তারবাবু? তুমি বিশ্বাস করো, আমি এসবের মধ্যে আর জড়াবো না। গৌরী, আমি চাই তুমি মন থেকে ভোটের কাজ করো। শৈলমা, গৌরী এই বাড়ির লোকজনগুলোকে কি দিয়ে বশ করেছে বলো তো? হ্যাঁ, তুমিও তো ভোটে দাঁড়াবে, কই তোমার জন্য তো কেউ আগাম শুভেচ্ছা জানাচ্ছে না, সবকিছু গৌরীর জন্য। আমার কাউকে দরকার নেই, কারুর শুভেচ্ছা, কারুর কিচ্ছুর দরকার নেই। আমি শৈলমা, আমি একাই 100। আমার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা, আর কিছু না। আমি নিজে মায়ের কাছ থেকে আমার আশীর্বাদ নিয়ে আসবো। কোনো বিশেষ পুজোর আমার প্রয়োজন নেই।
काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली कुंडमाला धारिणी खट्टांगो धारिणी चर्मावृता खड्गपाशधारिणी